হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। রূপার বাবার বাসায় এসেছি। 3 বছর হয়েছে তালাক হয়েছে আমার ও রূপার। আমি এসেছি মূলত আমার মেয়ে শিলার সাথে দেখা করতে। মাসে একবার আমি আমার মেয়ের সাথে দেখা করার সুযোগ পাই। আজ আমি আসবো তাই রূপা বাসায় নেই। এদিকে রূপার বাবা আমার সাথে ভালো ব্যবহারই করছেন, কিন্তু আমার মন তো শুধু মেয়ের কথাই ভাবছে। রূপার বাবা মানে আমার আগের শ্বশুর বলে উঠলেন, জানো শিলা ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আমাকে জানিয়েছে ওর স্কুল থেকে। আমি ভেবেছিলাম যে রূপা আর তোমার ডিভোর্সের ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমার নাতনির উপর, বাট এর কোনো প্রভাবই পড়েনি। রাকিব খুবই ভালো একটা ছেলে। সে মিশে গিয়েছে একদম শিলার সাথে। রাকিবের সাথে দিন দিন শিলার ঘনিষ্ঠতা বাড়ছেই। রূপার বাবা রূপার বয়ফ্রেন্ডকে নিয়ে ইচ্ছামতো প্রশংসা করেই যাচ্ছে। এই লোক এই যে শুরু করেছে আর থামার নামই নেই। রূপার প্রশংসা উনি যতই করছেন আমার ততই শরীরে তার কাটার মতো তা আমার বিঁধছে। আমিও কম না। তার কথার মধ্যে আমিও ঢুকিয়ে দিলাম আমার কথা। আমি তাকে বলতে লাগলাম, সামিরা খুবই হাম্বল একটা মেয়ে। ওই যে একটা কথা আছে না, যে কারোর জীবনের প্রকৃত মানুষটা আগে আসে আবার কারোর পরে। সামিরা আসার পর আমি সেটা বুঝতে পেরেছি। সামিরা আমার সংসারটাকে একদম গুছিয়ে রেখেছে। সামিরার ব্যবহারেই বোঝা যায় যে তার মধ্যে পারিবারিক শিক্ষার কোনো কমতি নেই। সে মাস্টার্স করেছে, বাট সে এইটা বলে না যে আমি শিক্ষিত মেয়ে, আমি ওটা করব কেন, এটা আমার কাজ না। সামিরা ও আমি একত্রে সংসারকে দেখে রাখছি। রূপার বাবা খুব কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করছে, কারণ সামিরার প্রশংসা যত করা হচ্ছে তত রূপার কিছু জিনিসকে কটাক্ষ করা হচ্ছে। আমি থেমে গেলাম, এরপর উনি আর কথা বাড়ালেন না। এই লোকের রাগ উঠলে কপাল ঘামে। এই এসির মধ্যেও কপাল ঘেমেছে। কিছুক্ষণ পর স্কুল থেকে বাসায় ফিরে আসলো শিলা। শিলা এসেই আমাকে দেখে বিরক্ত হল। আমার মেয়ে তো, আমি ওর মুখ দেখেই বুঝেছি। আমি শিলাকে বললাম, মামুনি জলদি ফ্রেশ ট্রেস হও, চলো বাপ মেয়ে কোথাও লাঞ্চ করে আসি। বাবা, আমার তো কাল একটা পরীক্ষা আছে, আজ যেতে চাইছি না। আমি খেয়েই পড়তে বসব। ওহ, তাহলে সামনের মাসে ঘুরতে যাবনি কেমন? তুমি যাও, ফ্রেশ ট্রেস হয়ে খেয়ে নিয়ে পড়তে বসো, আগে তোমার পড়াশোনা। শিলা হুড়মুড় করে ভিতরে চলে গেল। এদিকে রূপার বাবার মুখে বিজয়ের হাসি। 32টা দাঁত বের না করলেও এই লোকের মুখই বলে দিচ্ছে যে এই লোকের কাছে এই মুহূর্ত হল চাঁদ রাতের উন্মাদনার মতো। আমি উনাকে বললাম, আসি আমি সেই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে বের হয়ে পড়লাম সামিরার বাবার বাসার উদ্দেশ্যে। মাথাটা আমার খুব গরম। আমি আজ সারা দিনের নামে সামিরা ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু আমার মেয়ে আমাকে টাইমই দিল না। আমি বর্তমান শ্বশুর বাড়িতে পৌঁছিয়ে কলিং দিতে শ্যালক সিয়াম দরজা খুলল। সিয়াম পড়ে ইন্টারে। আমার খুব ভক্ত, কারণ যখনই টাকা চায় আমি দিয়ে দেই, না করি না। যাই হোক, আমাকে দেখে সিয়াম বলে উঠল, দুলা ভাই আসেন। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। ভিতর থেকে সামিরা আসলো। আমাকে বলল, কি ব্যাপার, তুমি না রাতে আসো? শিলার পরীক্ষা, আজ পড়া আছে অনেক। মুড অফ কেন? শোনো, মেয়ে থাকে মায়ের কাছে। আমার আর রূপার যখন তালাক হয় ও ছোট ছিল একদমই। ও জানে না কেন তালাক হয়েছে। ওর মা ওকে আমাকে যেভাবে রিপ্রেজেন্ট করে ও মনে প্রাণে ধরে নেয় যে আমি তেমন। আমার মেয়ে আমাকে দেখে খুব বিরক্ত হয়েছে আজ। ওই 2 দিনকার একরামকে নিয়ে ও ডে দেয়, ট্যাগ করে ছবি পোস্ট দেয়। রাকিবকে আঙ্কেল ডাকে না, বাবা ডাকে। ঠিক তখন সামরার মা এসে বললেন, আরে বাবা, তুমি এখন আসছো? আমি ভাবছি যে বিকালে রান্না শুরু করব। এখন তো ডাল ভাতই আছে, একটু ওয়েট করলে আমি তাহলে রান্না বসাই। শাশুড়িকে দেখে আমি একদম স্বাভাবিকের আচরণ করলাম। উনাকে বুঝালাম যে যা আছে তা দিয়েই আমি খাব। আমার যে মুড অফ এটা বুঝতে দেওয়া যাবেই না। উনি আমার সাথে খোঁজ গল্প শুরু করে দিলেন। আমি দুপুরে এসেছি শুনে আমার শ্বশুরও এসে পড়লেন বাসায়। সবাই মিলে লাঞ্চ করলাম।
এদিকে আমি সামরাকে নিয়ে ওর রুমে চলে আসলাম। আমি মুড অফ। সামিরা আমাকে নানানভাবে হাসানোর চেষ্টা করছে, আমার চিন্তাকে ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আমার মন গলছে না। এইটা খেয়াল করে মেয়েটা বলে বসল, মুইদ আসো ঘুমাই আমরা একটু, তারপর সবাই মিলে একটু যমুনাতে যাই কেমন? আচ্ছা। আমি আর কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে দিলাম একটা ঘুম। আমার পাশে ঘুমিয়ে পড়ল সামিরা। ঘুম ভাঙল নন্দিতার ডাকে। চোখ খুলে দেখি যে মেয়েটা সাজছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে। আমাকে বলে উঠল, মুইদ 6টা বাজে, উঠে ফ্রেশ হও গো। আমরা না যমুনাতে যাব? আর একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। কিন্তু আমি উঠে বসলাম। উঠে ফ্রেশ ট্রেস হয়ে সামিরা, শ্বশুর, শাশুড়ি ও শ্যালক সিয়ামকে নিয়ে গাড়িতে করে রওনা হতে লাগলাম যমুনার উদ্দেশ্যে। পিছনে বসেছে সামিরা ও মা আর শ্বশুর। আমার পাশে বসে মোবাইল চালাচ্ছে শ্যালক। শ্বশুর তার মিলিটারি জীবনের গল্প শোনাচ্ছে, যেটা শুনতে আমার ভালো লাগে না, কিন্তু 32টা দাঁত করে আমি সব সময় বুঝাই যে আমার খুব ইন্টারেস্টিং লাগে উনার এইসব বাড়িয়ে বলা বীরকথা। যমুনাতে গিয়ে সবাই মিলে ব্লকবাস্টার্সে চলে গেলাম হাওয়া দেখতে। সিনেমাটা শেষ করে আমরা সবাই বের হলাম। এরপর সবাই মিলে গেলাম পিৎজা হাটে। শালকের আবার পিৎজা পছন্দ। সেখানে ঢুকতেই দেখি যে আমার ফর্মাল ওয়াইফ রূপা, আমার মেয়ে আর তার বয়ফ্রেন্ড রাকিব ও রূপা বাবা সেখানে বসে ফ্যাল ফ্যাল করে হাসছে। চুপচাপ একটা চেয়ারে আমরা বসলাম। আমাদের দেখে ওরা একদম চুপ হয়ে গিয়েছে। আমার মেয়ে শিলা একদমই চুপ। আমি করুণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই সবাই ওরা চলে গেল। আমার মন একটুও ভালো না, কিন্তু আমি মন ভালোর নাটক করে যাচ্ছি। এদিকে সামিরা, আমার শ্বশুর ও শাশুড়ি ও নাটক করে যাচ্ছে তারাও দেখেনি আমার সাবেক স্ত্রী ও আমার একমাত্র মেয়েকে। শ্যালক তো মোবাইল নিয়েই বিজি, ওকে নিয়ে কিচ্ছু বলার নেই। পিৎজা যখন আসবে এই ছেলেটা তখন আগে সেইটার ছবি তুলে দিয়ে দিবে, তারপর খাবে। যাই হোক, রাত 9টার মধ্যে বাসায় চলে আসলাম। শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি চলে সামিরাকে নিয়ে রওনা দিলাম উত্তরার উদ্দেশ্যে। রাত 11:30 নাগাদ দুইজনে বাসায় পৌঁছিয়ে গেলাম। বাসায় এসে দেখি উদ্ভট গন্ধ। লাইট জ্বালাতে দেখি বাসায় বিড়ালের মল। পাশের ফ্ল্যাটের কবির সাহেবের বিড়াল আজও আমাদের ফ্ল্যাটে ঢুকে এই আকামটা সম্পাদন করে গিয়েছে। সামিরা বেচারি প্যান প্যান করতে লাগলো আর সেগুলো পরিষ্কার করতে লাগলো। এদিকে আমি সোসাইটি হেড মান্নান সাহেবকে কল করে বললাম। সে জানালো যে কালকের মধ্যে এই অ্যাপার্টমেন্টে আর বিড়াল পালন করা যাবে না, এই উদ্দেশ্যে উনি নতুন নিয়ম চালু করবেন। অবশ্য এই কথা উনি গত সপ্তাহেও বলেছিলেন। দেখা যাক কি হয়। এদিকে স্বামী ও স্ত্রী ফ্রেশ হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। আমার আসলে চোখে ঘুম নেই। আমি ঘুমানোর ভান করে আছি, ঘন্টা দেড়েক তো হবেই। সামিরা মনে হয় একদম গভীর ঘুমে। আমি উঠে বারান্দায় এসে রূপাকে কল করলাম। রূপা কল রিসিভ করে বলে উঠল, এই মাঝরাতে কল করলে কেন? আমার মেয়েকে কি কান পড়া দিয়েছ? আমার মেয়ে এখন আমাকেই পছন্দ করে না? মুইদ, বাবা আমাকে বলেছেন যে শিলা তোমাকে কিভাবে মিথ্যা বলেছিল। দেখো, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি। ও তো তোমারও মেয়ে। মুইদ, আমরা তাড়াহুড়ো করে বিয়েটা করে বসি, কিন্তু বিয়ের পর আমরা বুঝতে পারি যে দুইজন দুই মেন্টালিটির মানুষ। কেউ কারোর থেকে যোগ্যতা থেকে শুরু করে স্ট্যাটাস কিছুতেই কম না। আমার কেউ কারোর থেকে দমে যেতাম না। ঝগড়া হলে না তুমি দমে যেতে না আমি। আসলে আমাদের সেপারেশনটা আমাদের জন্য বেটার অপশন ছিল। কিন্তু মুইদ, আমি খেয়াল করলাম যে সিনথি সারাক্ষণ তোমাকে মিস করে, সারাক্ষণ তোমার কথা ভাবে। আমি তো মা, সে প্রতিদিন মাসের সেই দিনের অপেক্ষায় থাকে যেদিন তুমি আসবে। আমি উপলব্ধি করলাম যে আমার মেয়ে তো সুখে নেই। মা ও বাবা একত্রে থাকলে সন্তানরা সুখে থাকে। এদের একজন কেউ ছুটে গেলেই সন্তানদের সুখ শেষ হয়ে যায়। আমি না তোমার প্রতি হেট থেকে এইসব করিনি। আমি না ধীরে ধীরে ওকে বোঝাতে লাগলাম যে তুমি বাজে মানুষ, লম্পট মানুষ। দেখলাম যে আমার মেয়েটা তোমাকে কম মিস করে। সে হ্যাপি থাকা শুরু করেছে। তারপর আমি প্রতিনিয়ত এই টিক্স অ্যাপ্লাই করলাম। আমি সরি মুইদ, একজন মা হিসেবে আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেইটা করেছি। আমার জায়গায় তুমি থাকলে বোধ হয় একই কাজটাই করতে।
চাইতে যে সে আমাকে ভুলে থাকুক। আমি সরি। আমার মেয়ের যেন কোনো কিছুর কমতি না হয়, ও যেন ভালো থাকে। আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করছি। রাখি। আমার চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো আমার মেয়ের চোখে আমি ভিলেন হচ্ছি, কিন্তু এর ফলে আমার মেয়ে আমাকে ছাড়া তো থাকতে শিখছে। আমি বাবা, চাইলেও মায়ের মতো মমতা দিতে পারবো না। শৈশবে মায়ের মমতাই লাগে, বাবার ভূমিকা শুরু হয় যখন থেকে সন্তানরা ম্যাচিউর হতে শুরু করে। হয়তো তখন আমাকে ঘৃণা করবে। সামিরা ও আমার যখন সন্তান হবে তখন হয়তো আমি সেই সংসারের সন্তানদের দিকে বেশি ফোকাসড থাকব। সবশেষে আমারও মনে হলো যে আমার মেয়ের আমাকে ভুল বুঝে থাকাটাই উত্তম। এইটাকেই বলে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস তো বহু প্রকারের। অনেক সময় ভালোবাসার মানুষরা আমাদের ঘৃণা করলে তাদেরকে সুখে রাখা যায়। কিছু কিছু সময় আমরা ইচ্ছা করেই নিজেদের সঠিক প্রমাণ করি না, নিজের সাফাই গাই না। কিছু মানুষ আমাদের ভুল বুঝে দূরে থাকলে এইটা তাদের জন্যই মঙ্গলজনক। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।